আপনার স্বামী আবার বিয়ে করতেছে আর আপনি হেরি বিয়ার আয়োজন করতেছেন। আপনার কষ্ট লাগতেছে না আপা? মিনুর কথায় হাত থেমে যায় বৃষ্টির। আচ্ছা, ওর স্বামী আবার বিয়ে করতেছে, তাহলে কি ওর কষ্ট পাওয়া উচিত? পর মুহূর্তে যখন এক এক করে সব মনে পড়ল, তখন ভাবল না, মিরাজ তো ওর স্বামী না, ও তো তাকে বিয়েই করেনি। সব মিথ্যা সব। কিন্তু এত মিথ্যার একটাই সত্যি, বৃষ্টি তো তাকে ভালোবেসেছে। এটাও কি মিথ্যা? হয়তো মিরাজের কাছে এগুলো মিথ্যা হতে পারে, কিন্তু বৃষ্টির কাছে তো না। বৃষ্টির মলিন হেসে বলল, উনি আমার স্বামী না, তাহলে কি আসামি? এই কথা বলে মিনু একটু থেমে আবার বলা শুরু করলো, হায় আল্লাহ, এল্লা তো আসামি না হইলে কি আপনার মতো মেলা সুন্দর মাইয়া থইয়া আবার বিয়া করেননি? বেড়া, আপনি ঠিকই কইছেন আপা, এল্লারে স্বামী না বাবাই ভালা, এক্সের আসামি এল্লা। মিনুর কথা শুনে এই দুঃখে ও বৃষ্টির হাসি পেল, কিন্তু মেয়েটা তো একদম ভুল কিছু বলেনি। ঠিকই তো, মিরাজ তো আসামি, তার মনের আসামি সে। তার মনে কিভাবে চুরি করে অন্যের ঘরে বাসা বেঁধেছে, একটুও কি খারাপ লাগেনি? লাগবে কিভাবে? কখনো তো ভালোই বাসেনি সে বৃষ্টিকে, সে তো ভালোবেসেছে মহুয়াকে। আসলে মহু অনেক ভাগ্যবান, না হলে কি এরকম একটা ভালোবাসার মানুষ পায়, যে কিনা ভালোবাসার জন্য অন্য মানুষকে বিক্রি করে দেয়। আদতে সে প্রেমিক হিসেবে ভালো হলেও মানুষ হিসেবে কি ভালো হলো? তার কি একটু বিবেক বাঁধেনি? বৃষ্টিকে নাই ভালোবাসলো, একটু কি মায়াও হয়নি? এই ভেবে বৃষ্টির চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ল। এইটা দেখে মিনুর অনেক খারাপ লাগলো। সে বলল, আপা কাইন্দেন না। আপনি কেন ওই আসামির জন্য কান দিবেন? এল্লারের জন্য কষ্ট পায়েন না আপা। মিনুর কথা শুনে বৃষ্টি চোখ মুছে ফেলল সাথে সাথে। তারপর নিজেকে স্বাভাবিক করে বলল, আরে মিনু, তুমি ভুল বুঝতেছো, উনি আমাকে সত্যি বিয়ে করেনি। ওমা, এল্লা কি কোয়ান আপা? সেই দিন না দেখলাম ভাইজান আপনারে নিয়ে আইলো বউ সাজে, তারপর তো কইল বিয়া করছি, তারপর আর শুনি নাই বাকি কথা। আসলে আমার দাদি অসুস্থ, তো তাই ম্যাডাম এর কাজে 3 দিন ছুটি নিয়ে গেছিলাম গা। আর এই 3 দিন পর আইয়া দেহি ও মা আবার বিয়া। বিয়াটা তো বালা না। আসলে তোমার ভাইজান আমাকে বিয়ে করেনি, আমি একজনকে ভালোবাসতাম, সে আমাকে বিয়ে করবে বলে এই জন্য আমি বউ সাজলাম তার জন্য, কিন্তু সে আর আসলো না। আসলে আমি এতিম, তো এতিমকে কেউ কি ভালোবাসে? তারপর আর কি, আমাকে দেখে তোমার ভাইজানের দয়া হলো, কারণ আমি এতিম, আমার কেউ ছিল না, তাই উনি আমাকে ওনার বাসায় থাকতে দেন। কথাটা বলে বৃষ্টি একটা হাসি দিল। আসল কথা বৃষ্টি কাউকে বলল না মিরাজ ওকে না করেছি। মিনু তাকিয়ে থাকলো, কিন্তু ও ওই হাসির মধ্যে কিছুই খুঁজে পেল না। অনুভূতিহীন একদম। এরকম হাসিও কি হয়? মিনু বুঝলো না, ছোট্ট মিনু বুঝলো না, কারণ ওর কাছে তো এখন দুনিয়াকে পুরা বোঝা হয়ে ওঠেনি। কিভাবে বুঝবে সে যে এগুলোর সাথে পরিচিত না? তার ছোট দুনিয়ার সে আর তার দাদি আর কেউই যে নেই। কিন্তু ছোট মিনু যদি বুঝতো যে দুনিয়াতে এমনও অনেক মানুষ আছে যারা মনে এক টন কষ্ট নিয়েও হাসি খুশি থাকে, আবার কিছু মানুষ কষ্ট সইতে সইতে এরকম পাথর হয়ে যায়, যার কোনো অনুভূতি নেই। ছোট্ট মিনু এত কিছু বুঝলো না। সে ভাবলো, আল্লাহ তার এত ভালো ভাইজানকে কি না সে খারাপ বলল? আল্লাহ এখন কি করবে? মিনু আশেপাশে দেখলো না, কেউ দেখে নাই। যাক বাঁচলো। তার এক বোকা হাসি দিয়ে বলল, আপা আপনি কষ্ট পাইয়েন না, দেখেন আমিও এতিম, আমার কেউ নাই, আমার আব্বা আম্মাও নাই, কিন্তু আমার একখান দাদি আছে, খালি চিল্লাই হেতে, কিন্তু এখন আর চিল্লাই না, দাদি এখন মেলা অসুস্থ। এই কথা বলে হাসি খুশি মেয়েটা একটু চুপ হয়ে গেল। বৃষ্টি মেনুর দিকে তাকিয়ে থেকে ভাবলো, এই ছোট্ট মেয়েটার জীবনটা
শুধু তার দাদিকে নিয়ে ঘেরা। আচ্ছা, এই ছোট মেয়েটা কি আস্তে আস্তে বুঝতে শিখবে, নাকি হুট করে কোনো এক মিরাজও তাকে জীবনে এসে এক মুহূর্তে তাকে অনেক বুঝদার করে দিবে? বৃষ্টি আর ভাবতে পারল না। এরই মধ্যেই মিরাজের মা রান্নাঘরেই আসলেন। মিনুকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কী রে মিনু, কাজ না করে দাঁড়িয়ে আছিস কেন? তোর স্যার দেখলে তোকে বাড়ি থেকে বের করে দিবে। তাড়াতাড়ি কাজ শেষ কর, অনেক কাজ আছে। যা এই চা নাস্তাগুলো টেবিলে দিয়ে আয়। যে আচ্ছা ম্যাডাম বলে নাস্তা নিয়ে যাওয়ার সময় আবার থেমে গেল। ওকে থেমে যেতে দেখে মিরাজের মা আবারও বললেন, কিরে, আবার কি হলো? দাঁড়িয়ে পড়লি কেন? আচ্ছা ম্যাডাম, ভাইজানের তো বিয়া, তাহলে আমার একটা ওই যে টিপেতে পরে না, বিয়াতে গোল গোল দেখতে মেলা সুন্দর জামা কিনা দিবে। মিনুর কথা শুনে মিরাজের মা বুক কুঁচকে তাকিয়ে থাকে, বলল, গোল গোল মেলা সুন্দর, এইটা আবার কেমন জামা? বৃষ্টিও তাকিয়ে আছে। ও বুঝতে পারল না। মিনু সবার এমন তাকানো দেখে একটু লজ্জা পায়। লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে, টিপিতেই আছে তো ম্যাডাম, আপনারে দেখামুনি। টিভিতে কি? বৃষ্টির কথা শুনে মিনু বলল, হায় আল্লাহ, আপা আপনি টিভি দেখেন নাই? আরে ওই যে অনেক বড় বাক্স, ওইটাই সব দেখায়, ঝগড়া, মহব্বত, নাচ, আবার গানও শোনা। আরও কিছু বলতে যাবে তার আগেই মিরাজের মা বলে, হইছে হইছে, বুঝছি, তুই যা, তোর মেলা সুন্দর জামা দিবনি কিনে। এখন যা, কাজ কর, না হলে তোর স্যার আইসা তোরে বেতের বাড়ি দিবে। মিনু জিভ কেটে বলে, আল্লাহ, ভুলে গেছি। আচ্ছা যাই আমি, হ্যাঁ বলে যে আবারও থেমে যায়। এইটা দেখে মিরাজের মা বিরক্তি নিয়ে বললেন, কী রে মিনু, তোর কি দাঁড়াইয়া থাকার বাতিক এই জন্মে যাবে না? আসলে ম্যাডাম, আরেকখানা কথা। আবার কি? আমি তো কই নাই কোনো রঙের নিমু, আপনি কেমনে বুঝবেন? বলে একটু কাসুমাসু হয়ে দাঁড়ালো। মিরাজের মা হাসবে না কাঁদবে বুঝতেই পারতেছে না। তারপর ওর মুখে একটা রাগ ভাব নিয়ে বলল, বলে ফেল, কী রঙের নিবি? মুহূর্তেই মিনুর চোখ উজ্জ্বল হয়ে উঠল। ম্যাডাম, আমার না অনেক শখ লাল পরার, আমারে লাল আয়না দিয়ে নাচা। মিরাজের মা না হেসে পারলেন না। না হেসেই বা কী করবেন? এই মেয়েকে যে অনেক স্নেহ করেন। এই বাড়িতে তো ওই একজন, যে যার সাথে কথা বলে একটু শান্তি লাগে। ছোট্ট মানুষটা কর্ণ জটিলতাই বুঝে না। উনি হালকা হেসে বলে, আচ্ছা দিবনি, এখন যা। মেলা সুন্দর জামা পর। খুশিতে নাচতে নাচতে যেতে গিয়ে আবার থামবে। এমন সময় মিরাজের মা আশেপাশে খুন্তি খোঁজার ভান করে বলে, মিনুর বাচ্চা, আজকে তোর পিঠে আমি খুন্তি ভাঙব, তুই দাঁড়া শুধু। এই কথা শুনে মিনু তাড়াতাড়ি করে যেতে যেতে বলে, আরে ম্যাডাম, আমার তো বিয়াই দেন নাই, আমার বাচ্চা কই থেকে আইব? তোকে পিটাইয়া তোর বাচ্চা আমি বের করব। বাঁধো কোথাকার। এতক্ষণ ধরে এদের এই কাণ্ড দেখে বৃষ্টি হাসতে হাসতে শেষ। আসলেই মেয়েটা চমৎকার। মিরাজের মা বৃষ্টিকে হাসতে দেখে একটু মলিন হাসলেন। এই মেয়েটাকে এই 3 দিন ধরে একদমই হাসতে দেখেনি। মেয়েটা হাসলে এত সুন্দর লাগে কেন? মিরাজের মাকে তাকিয়ে থাকতে দেখে বৃষ্টি হাসি থামালো। এইটা দেখে মিরাজের মা বলল, থামলে কেন মা? হাসো না, হাসলে অনেক সুন্দর লাগে তোমায়। মিরাজের মায়ের কথাও শুনে বৃষ্টি তাচ্ছিল্যের সাথে বলে, আপনার ছেলে আমার হাসি নিয়ে গেল, আর আপনি বলছেন হাসতে? বিষয়টা কেমন অদ্ভুত না? আন্টি, আপনার ছেলেকে বলেন আমার হাসি ফেরত দিতে। আমি তো আগে অকারণে হাসতাম না আন্টি। আপনার ছেলে আমাকে অকারণে হাসতে শিখিয়েছে। আপনার ছেলের কাছে 3 মাস সামান্য হলেও আমার কাছে এই 3 মাস অনেক কিছু। বলেই একটু থেমে, 3 মাস 90টা দিন,
এই 90 দিন আমি মন খুলে হাসতে শিখেছিলাম। জানেন, এই 18 বছরের জীবনে এই 90 দিন আমার কাছে সেরা ছিল। মনে হলো তার সাথে বাকিটা জীবন থাকলে কষ্ট নেমেই এই বস্তুটা আমার পিছা ছাড়বে। কিন্তু না, কষ্ট তো আমার ছোটবেলার একমাত্র সঙ্গী। সবাই চলে গেলেও এই জিনিসটা যায় না, সব সময় আমার সাথে থাকবেই। এইবার ভাবলাম পিছা ছুটলো ওর কাছ থেকে আমার, কিন্তু দেখেন আমাকে ভুল প্রমাণিত করে ও এইবার দ্বিগুণ আকারে ধরা দিল বলে মলিন হাসলো বৃষ্টি। মিরাজের মা আস্তে আস্তে নিজের হাতটা বৃষ্টির মাথার উপর রাখলো, তারপর বলল, তাহলে বাবুর কথাই রাজি হলে কেন? এই কথাই হঠাৎ করে বৃষ্টি যা যা বলল তা শুনে মিরাজের মা স্তব্ধ হয়ে গেলেন। আমাকে কেউ ভালোবাসে না কেন আন্টি? আমি এতিম বলে? আচ্ছা, কেউ কি ইচ্ছে করে এতিম হয়? বলেন না আন্টি, কেউ ভালোবাসে না কেন আমাকে? সবাই ছেড়ে যায় কেন? আমি তো বেশি কিছু চাই না, শুধু আমাকে একটু ভালোবাসলেই আমি খুশি। জানেন আন্টি, কেউ আমার মাথায় কখনো হাত রাখেনি। আমার একটু একটু মনে আছে যখন আমার কোথাও যাওয়ার জায়গা ছিল না, যখন মানুষ জানলো আমার কেউ নেই, আমি এতিম, তখন সবাই যেন কেমন নজরে তাকালো আমার দিকে। কেউ এগিয়ে আসতে চাইলেই বলতো, ভাই যাইয়েন না, এতিম এমনি রাস্তায় পইরা থাকতে থাকতে মইরা যাইব। জানেন আন্টি, আমি তখন ছোট, সব না বুঝলেও কিছু কথা ঠিকই বুঝতাম। আমি তখন ভয়ে কান্না করতাম। জানেন, আমি যখন দোকানে চকলেট দেখতাম, শুধু তাকিয়ে থাকার ওই অপরাধে আমাকে চোর বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিত। ওখানে অনেক বাচ্চারাও থাকতো, ওরা চুরি করতো, কিন্তু আমি যেতাম না, ভয়ে যদি মারে। কিন্তু ওরা চুরি করে দোষ দিত আমার, এই জন্যেও আমি অনেক মার খেতাম, কিন্তু মুখে কিছু বলতে পারতাম না। কি বলবো, আমি যে এতিম, আমার যে কেউ নেই। ওদের মা অথবা বাবা ছিল, ওরাও বলতো তাদের ছেলে মেয়ে কিছুই করেনি, আমিই করেছি, কারণ আমার তো কেউ নেই, আমি হলাম এতিম। ওই বাচ্চাগুলো দিন শেষে তাদের মা বাবাদের কাছে যেত, কিন্তু আমি কার কাছে যাব? আমার যে কেউ নেই। তাই আমি ওখানে থাকতাম, রাস্তায় ঘুমাতাম, বাচ্চারাও আমাকে মারতো, কিন্তু আমি সব সময় চুপচাপ থাকতাম। একদিন একটা আঙ্কেল দেখেছিল এগুলো, তখন তার আমার উপর মায়া হলো। তখন উনি আমার মাথায় হাত রেখে আদর করে যা যা বলেছিল এগুলো এখনও মনে আছে আমার। একটু থেমে আবার বলতে লাগলো, উনি আমাকে বলেছিল আমার সাথে এক জায়গায় যাবে, ওখানে তোমাকে খেতেও দিবে, ভালো জামাও দিবে, আবার পড়ালেখাও করবাবে। আমি তখন খেতে দিবে শুনে অনেক খুশি হলাম। ওই বাচ্চাদের দেখিয়ে বলেছিলাম ওরা যা খাচ্ছে ওগুলো দিবে। উনি হালকা হেসে বলেছিল ওদের থেকে আরও ভালো খাবার দিবে। তখন আমার ভালো খারাপ ভাবার বয়স ছিল না, তাই রাজি হয়ে গিয়েছিলাম। পরে উনি আমাকে একটা এতিমখানায় নিয়ে যায়, ওটা ওনারই ছিলেন। উনি প্রায় আসতেন আমাদের সাথে দেখা করতে, কিন্তু তার কয়েক বছর পরে উনি মহু আপুর বাবা নিয়ে নেয়, তারপর আর উনি আসেন নাই। উনি আমাকে অনেক আদর করতেন। জানেন আন্টি, যখন আসতেন সবার জন্য চকলেট আনতে, আর আমার জন্য স্পেশাল চকলেট আনতেন। তারপর উনি আর আসলেন না। আমার খারাপ লাগতো, কখনো ভালোবাসা পাইনি তো, তাই আদরের জন্য ওনার খোঁজ করতাম, আঙ্কেল কবে আসবে। কিন্তু আঙ্কেল আর আসলো না। আমি আসলে কারোর সাথে মিশতে পারতাম না, কারোর সাথে মিশতে ভয় হতো। আমি সবসময় চুপচাপ থাকতাম, কিন্তু আমি পড়ালেখায় ভালো ছিলাম। আবার সবাই বলতো আমি নাকি অনেক সুন্দর, আর এই জন্যই ওখানকার বাচ্চারা আমার কাজ নষ্ট করতো আর অত্যাচার করতো। এমনও হয়েছে যখন কোনো ভালো খাবার বা জামা দেওয়া হতো, ওরা আমারটা ভাগাভাগি করে নিয়ে নিত আর আমাকে বলতো কাউকে বলতে না। আমি অনেক ভীতু ছিলাম, কাউকে কিছু বলতেও পারতাম না, চুপচাপ থাকতাম।
ওরাও এইটার সুযোগ নিত। এভাবেই চলতে থাকলো। কিন্তু আমি সব সময় আঙ্কেলের কথা ভাবতাম, কবে আসবে, আমাকে স্পেশাল চকলেট কবে দিবে। কিন্তু না, সবার মতো আঙ্কেলও আমাকে ছেড়ে চলে গেল। সবাই কেন আমাকে ছেড়ে যায় বলতে পারেন আন্টি? আমি কি এত খারাপ? বলে বৃষ্টি হাউমাউ করে কান্না করতে লাগলো। মিরাজের মাও কান্না করতে লাগলো আর বৃষ্টিকে জড়িয়ে নিল নিজের সাথে। তারপর বৃষ্টি আবার বলতে লাগলো, তাই একটু ভালো থাকার আশায় মিরাজের হাত ধরলাম, কিন্তু মিরাজও আমাকে ছেড়ে গেল। এত বছর পরে আঙ্কেলের পর সেদিন যখন মিরাজ আমার মাথায় হাত রাখলো, তখন মনে হলো থাক, জীবনে কাউকে তো খুশি করতে পারলাম না, ওকে না হয় করি। আমি না হয় আমার ভালোবাসা না পেলাম, কেউ তো পাক, তাই আমি রাজি হয়ে গেলাম। শেষে এটা ভেবে শান্তি পাবো যে আমার ভালোবাসা তার ভালোবাসাকে নিয়ে ভালো থাকবে। ভালোবাসা দূর থেকেই সুন্দর। মিরাজের মাও চোখে পানি, সে কি বলবো নিজেও জানেন না তার ছেলে এইটা কিভাবে করতে পারলো। সে চোখের পানি মুছে বলল, ভুল বললে মা, সঠিক মানুষকে ভালোবাসলে ভালোবাসা কাছ থেকেই বেশি সুন্দর। একটু থেমে তিনি আবার বললেন, দেখো মা, একদিন আল্লাহ তোমার জীবনে এমন একজন মানুষ দিবে যে তোমার ডাল হয়ে তোমাকে আগলে রাখবে। আমার কথা মিলিয়ে নিও আন্টি, তোমার জন্য অনেক অনেক দোয়া করি মা। আমার যে তোমাকে দোয়া করা ছাড়া দেওয়ার কিছুই নেই মা, আমি যে নিজেও নিরুপায়। বলে বৃষ্টিকে নিবিড়ভাবে জড়িয়ে নিল। বৃষ্টিও একটা কাঁধ পেয়ে নিঃশব্দে কান্না করতে লাগলো। নিজের ভালোবাসার মানুষ যাকে কিনা আমি নিজের স্বামী ভাবতাম, তাকে অন্য কারো জন্য কবুল বলতে দেখে কি আমার কষ্ট হচ্ছে। বৃষ্টি অশ্রুসিক্ত নয়নে মিরাজের হাসি খুশি মুখের দিকে তাকিয়ে আছে, কারণ আজকে মিরাজের বিয়ে, তাও কিনা তারই ভালোবাসার মানুষের সাথে, যার জন্য সে কিনা বৃষ্টি নামক মেয়েটার ভালোবাসাকে কি নিদারুণভাবেই না সামান্য টাকার বিনিময়ে বিক্রি করে দিল অন্য কারোর কাছে। সে কি কখনো বৃষ্টির ভালোবাসা বোঝেনি, নাকি বুঝতে চায়নি? হয়তো তার কাছে তার ভালোবাসার মানুষটির ভালোবাসা এতটাই মূল্যবান ছিল যে বাকি সব তার কাছে তুচ্ছ মনে হয়েছে। এতটাই তুচ্ছ মনে করেছে যে কাউকে ভালোবাসার লোভ দেখিয়ে তাকে বিক্রি করে দিতেও বিবেকে বাঁধেনি। বৃষ্টি আর ভাবতে পারল না তার কি কষ্ট হচ্ছে, কার জন্য কষ্ট পাবে, তার জন্য যে কিনা তার অন্ধকারের এক ছোটা আলো হয়ে এসে আলোর নোব দেখিয়ে আবার তাকে অন্ধকারে রেখে চলে গেল। ওই মানুষটির জন্য কষ্ট পাবে বৃষ্টি? না, বৃষ্টির কষ্ট হচ্ছে না। তাহলে তার চোখ কেন অন্য কথা বলছে? এখন কি বৃষ্টি তার নিজের সাথে নিজে বেইমানি করছে? আচ্ছা, মিরাজ তাকে ভালোবাসলে কি হতো? মিরাজ তাকে কেন ভালোবাসলো না? বৃষ্টির এইসব ভাবনার মাঝে সে কাজী সাহেবের কথা শুনতে পেল, যে কিনা কনের কাছ থেকে এসে বরের মুখে মুখি বসে কনে পক্ষের হয়ে বরের কাছে প্রস্তাব ইজাব পেশ করছে। পিতা আতিকুল ইসলাম, মাতা শিউলি বেগম এর একমাত্র কন্যা মহু ইসলামের সাথে 70,101 টাকা দেনমোহর ধার্য করে তাকে এই মোহনায় স্ত্রী হিসেবে কবুল করতে আপনি কি রাজি? মীরার সাথে সাথেই বলে উঠল, জি, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ। আজকে থেকে আপনারা স্বামী স্ত্রী সকলে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন একে অপরের সাথে সুখে শান্তিতে সংসার করতে পারে। আমিন। মিরাজ রেজিস্ট্রি পেপারে সাইন করলো, তারপর বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। বৃষ্টি এখনও এক দৃষ্টিতে মিরাজের দিকে তাকিয়ে আছে, যে কিনা হাসি মুখে সবার সাথে কোলাকুলি করছে। তার মুখ থেকে হাসি যেন সরছেই না। সরবেই বা কেন? সে তো তার ভালোবাসার মানুষকে আজ থেকে পুরোপুরিভাবে নিজের করে পেয়ে গেল। অর্থাৎ মিরাজ আজ থেকে মোহর
কি আজব ব্যাপার তাই না? একই মুহূর্তে একজন তার ভালোবাসার মানুষকে হারালো, অপরদিকে তারই ভালোবাসার মানুষ যে কিনা বৃষ্টিকে কখনো ভালোই বাসেনি, সে তার ভালোবাসার মানুষ মহুকে পেয়ে গেল। কিন্তু বৃষ্টির কানে তো এখনও তার ভালোবাসার মানুষটির বলা সেই মধুর বাক্যটি বাজছে। হ্যাঁ, তার ভালোবাসার মানুষটি পৃথিবীর সবচেয়ে মধুর বাক্যটি বলল, যেটার প্রশ্ন কিনা বৃষ্টি দেখতেও আর মিরাজকে বলতো। আপনি কিন্তু কবুল ধীরে ধীরে বলবেন, ঠিক আছে? কারণ আমি ওই মধুর শব্দটি মন ভরে শুনতে চাই। হ্যাঁ, আজকে সে শুনল সেই মধুর শব্দটি, কিন্তু হাই, সেটি তার জন্য ছিল না, ছিল অন্য কারো জন্য। এরই মধ্যে বৃষ্টি দেখল মহুকে ঘর থেকে নিয়ে আসা হয়েছে। মিরাজ মহুকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না, সবার সামনে জড়িয়ে ধরল আর নিঃশব্দে কান্না করতে লাগলো। মহু তাকে বারবার না করছে আর চোখ মুছে দিচ্ছে, কিন্তু থামানো গেল না। এরপর মহু কী যেন বলল আর মিরাজ হেসে দিল। কেউ ভালোবাসা পাওয়ার জন্য কাঁদে, কেউ আবার পেয়েও খুশি হয়ে কাঁদে। কি অদ্ভুত তাই না? একজন কাঁদে বিরহে, আরেকজন আনন্দে। এদিকে বাকি সবাই যে যার মতো কথা বলছে। যেহেতু ঘরোয়াভাবে বিয়ে হয়েছে, বেশি মানুষও নেই। মিরাজের জেদেই এখন ঘরোয়াভাবে বিয়ে করা। কিছুদিন পরে অনুষ্ঠান করবে। বৃষ্টির চোখ আস্তে আস্তে ঝাপসা হয়ে আসছে। কেউ দেখার আগেই চোখটা মুছে ফেলল। মহু দূরে বৃষ্টিকে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের কাছে আসার জন্য বৃষ্টিকে ডাক দিল। বৃষ্টি তাদের কাছে গেল। এতে মিরাজ হয়তো একটু বিরক্ত বোধ করলো, কিন্তু বুঝতে দিল না, নিজেকে স্বাভাবিক রাখলো। মহু বৃষ্টিকে দেখে দুষ্টুমি করে বলল, এখন তো আপু থেকে ভাবি হয়ে গেলাম, ভাবিকে কিছু দিবি না? বৃষ্টি অনেক কষ্টে হাসার চেষ্টা করলো। শেষে সামান্য হেসে নিজের হাতে ব্যাগটি মহুর হাতে দিল। মহু ব্যাগটি নিল, নিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে শুধালো, এইটা কি? তখন বৃষ্টি এক হাসি দিল মহুর কাছে। সেই হাসিটাকে মনে হলো কেউ একগুচ্ছ মায়া ঢেলে দিয়েছে হাসিটাতে। ওই হাসিতে এত মায়া কেন? মনে হচ্ছে হাসিটি কিছু না বলে অনেক কিছু বলছে। বৃষ্টি তাকে ব্যাগটি খুলে দেখতে বলল। মহু অত কিছু না ভেবে ব্যাগটি খুলতে লাগলো। দেখলো ব্যাগটিতে অনেক সুন্দর হাতের কাজ করা অসাধারণ এক দোপাট্টা, যা দেখে মহু অনেক খুশি হলো। সাথে দোপাট্টায় লেখা মিরাজের বউ, যা সেই জিনিসটাকে আরও সুন্দরভাবে ফুটে তুলেছে। মহুর সাথে সাথে মিরাজও অনেক অবাক হয়ে গেল। পর মুহূর্তে মনে পড়ল বৃষ্টি একদিন ওকে বলেছিল যেদিন ওদের বিয়ে হবে সে নিজের হাতে নিজের দোপাট্টা ডিজাইন করবে আর ওখানে লেখা থাকবে মিরাজের বউ। এই কথাটা বলে সেদিন বৃষ্টি অনেক হেসেছিল। তাহলে কি এইটা সেই দোপাট্টা? মিরাজ বৃষ্টির দিকে তাকালো, দেখলো বৃষ্টিও ওর দিকে তাকিয়ে আছে। মিরাজ বুঝলো না ওর চোখের ভাষা। আরে ভালোবাসার মানুষ হলে না চোখের ভাষা বুঝবে? সে যে কখনো বৃষ্টিকে ভালোই বাসেনি, তার চোখের ভাষা বোঝা তো দূরের কথা। মীরার সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। কেন নিল সে জানে না, হয়তো সামান্য অপরাধবোধ কাজ করছে। আসলে অপরাধবোধ কাজ করছে, নাকি নিজেকে বাঁচাতে অপরাধীকেই অদেখা করছে? বৃষ্টি সেটা বুঝলো না, আর সে বুঝতেও চায় না। ভাগ্য তাকে ভালোবাসতে দিয়েছিল, কিন্তু ভালোবাসা দেয়নি। সে এক দীর্ঘশ্বাস ছেড়ে মহুকে বলল, পছন্দ হয়েছে আপু। পছন্দ বললে ভুল হবে বৃষ্টি, অসাধারণ হয়েছে। আমি জানতাম তুমি ভালো হাতের কাজ পারো, কিন্তু এত সুন্দর পারো আমার ধারণাতেও এইটা ছিল না। জাস্ট অসাধারণ হয়েছে। ইটস ফাইনাল। আমি আমার বিয়ের অনুষ্ঠানে এটাই পরব, ঠিক আছে না মিরাজ? মিরাজের উত্তর না পেয়ে মহু তাকিয়ে দেখলো মিরাজ কী যেন ভাবছে। সে বলল, কি হলো মিরাজ, কি ভাবছো? মিরাজ হকচকিয়ে গেল। কই কিছু না তো। তাহলে বলো, আমাদের বিয়ের অনুষ্ঠান এই দোপাট্টাটা পরব কেমন লাগবে? মিরাজ এমনিতেই বিরক্ত, সে যেন আরও বিরক্ত হলো। বিরক্ত নিয়ে বলল, কেন? এর সে ভালো আর বেস্ট একটা আমি তোমাকে কিনে দেব।
ওইটাই বিয়েতে পরবে, ওইটা পরা লাগবে না। মহু কিছু বলবে তার আগেই কেউ একজন বলল, ঠিকই তো বলেছে মিরাজ, তোর এইটা পরার কি দরকার? এর সে আরও বেশি দামি আর ব্র্যান্ডের ওড়না কিনে দিব তোকে আমি। এইটা বিয়েতে পরার কোনো দরকার নেই, অন্য কাউকে দিয়ে দিস বা ফেলে দিস। কথাটি বলে নাক ছিটকালেন তিনি। মনে হলো কত নোংরা একটা জিনিস। মহুর বাবার কথা শুনে বৃষ্টি অনেকটাই লজ্জা পেল, লজ্জায় মাথা নিচু করে রাখল। এইভাবে সবার সামনে না বললেও পারত। আর সে জানে টাকার হিসেব করলে জিনিসটা অনেক সামান্য, কিন্তু বৃষ্টির কাছে তো অনেক মূল্যবান এইটা, কারণ এইটা বৃষ্টির উপরন্ত ভালোবাসা আর নির্গুম রাতের সাক্ষী। কিন্তু তাদের কাছে টাকা আর ব্যান্ডের তুলনায় তুচ্ছ। বৃষ্টি আর ভাবতে পারল না ওর কথা জড়িয়ে আসছে। তারপরও বৃষ্টি মহুকে বলল, সমস্যা নেই আপু, এইটা তুমি অন্য কাউকে দিয়ে দিও। আর আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছুই নেই আপু, কিন্তু তোমার জন্য দোয়া রইল যেন তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে সবসময় সুখে শান্তিতে থাকতে পারো। মহু কী বলবে বুঝতে পারল না। সে শুধু বলল, কষ্ট পেও না বৃষ্টি, তুমি এত কষ্ট করে এইটা আমার জন্য বানিয়েছো। বিয়েতে নাই বা পড়লাম, কিন্তু আমি এটা যত্ন করে রেখে দেব। বৃষ্টি শুধু মলিন হাসল। এগুলো মিরাজের বাবার অনেক বিরক্তি লাগছে। তাই সে মহুর বাবাকে নিয়ে ঘরে যেতে যেতে মিরাজের মাকে চা আর নাস্তা দিয়ে যেতে বলল। মিরাজের মা মিনুকে বুক করতে বললে মিনু বলল, ম্যাডাম, আমার সাজ নষ্ট হইয়া যাইব, আমি কিছু বানাতে পারতাম না। আজকে আমার ছুটি, আমি বিয়া খামু শুধু। মিরাজের মা আর কিছু বলবে তার আগেই বৃষ্টি বলে, আন্টি, আমি বানিয়ে দিচ্ছি বলে আর কোনো দিকে না তাকিয়ে সোজা রান্নাঘরে চলে গেল। তার তখন থেকে চোখটা খুব জ্বালা করছে। রান্নাঘরে গিয়ে সে মুখে হাত দিয়ে ফুঁপিয়ে উঠল। কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে চা বানাতে লাগলো। তারপর সব রেডি করে যখন মিরাজের বাবার রুমে নক করবে, তখনই তার কানে আসে মহুর বাবা বলছে, আমি একটা কথা বুঝলাম না সিরাজুল ভাই, আপনি ওই এতিম মেয়েটাকে আপনাদের বাসায় রাখছেন, এই জিনিসটাই আমাকে ভাবাচ্ছে। আরে বলবেন না ভাই, আমার ছেলের তো দয়ার শরীর, রাস্তায় দেখলো, অসহায় পেল আর বাসায় নিয়ে আসলো। আমরাই বা কী বলবো, আপনি বলুন। কি বলবেন মানে, এগুলো এতিম বাসায় না, রাস্তায় আর এতিমখানায় মানায়। বের করে দিন। যে মেয়ে রাত বেরাতে অন্য ছেলের জন্য বার হয়ে যেতে পারে, তারা সবই পারে। পরে না আপনাদের বাসার কিছু চুরি টুরি করে পালায়, সাবধান। আরে ভাই, আমারও একই কথা। এই এতিমগুলা হচ্ছে ছোট লোকের জাত, এদের দ্বারা সবই সম্ভব। আমি মিরাজের সাথে কথা বলবো এই নিয়ে। হ্যাঁ, তাই করেন। এদের একদমই বিশ্বাস নেই। বৃষ্টি আর এক মুহূর্ত দাঁড়ালো না। বহু কষ্টে নিজেকে সামলে মিনুকে ডাকলো চা নাস্তা দিয়ে আসার জন্য। মিনু একবার বৃষ্টির দিকে তাকিয়ে কিছু বলল না, শুধু জিজ্ঞাসা করলো, আপা, আপনার কি শরীর খারাপ? বৃষ্টি কোনো মতে বলল, না তো, সব ঠিক আছে, তুমি যাও, ওদের এগুলো দিয়ে আসো। মিনু আর কিছু না বলে চলে গেল। বৃষ্টি নিজেকে আর ধরে রাখতে পারল না। চোখ থেকে পানি পড়ার আগেই নিজের জন্য বরাদ্দকৃত রুমটিতে যেয়ে দরজা বন্ধ করে দিল। দরজার সামনে বসে মুখে হাত দিয়ে নিঃশব্দে কেঁদে উঠল, যেন তার কান্না কেউ শুনতে না পারে। তার অনেক কষ্ট হচ্ছে, এই বুকটা একদম ফেটে যাচ্ছে। চিৎকার করে কাঁদতে পারলে ভালো লাগতো, কিন্তু তা তো সম্ভব না। ছোটবেলায় চোট পেলে চিৎকার করে কাঁদতে পারত, কিন্তু বড় হলে বুক ফেটে গেলেও হাসি মুখে বলতে হয় সব ঠিক আছে। আসলে কি সব ঠিক আছে? সে তো এক বোঝা হয়ে গিয়েছে যাকে কেউ নিতে চায় না। সে একা, একদম একা।
বৃষ্টি মাথা উঠিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থেকে আনমনে বলে উঠল, আমি তো আমার শূন্যতা নিয়েই ভালো ছিলাম, অথচ আপনি এসে পূর্ণতার লোভ দেখিয়ে আবার আমাকে নিঃস্ব করে চলে গেলেন। গল্প 18 বছরে চুক্তির বিয়ে। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।